বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ তুলতে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ, স্বজনদের কাছে হস্তান্তর ৩২ মরদেহ। করোনা পরীক্ষা আর বিনামূল্যে হবে না, বুথ ও সরকারি হাসপাতালে নমুনা দিতে লাগবে ২০০ টাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই সংসদে পাশ হলো অর্থ বিল, অর্থনীতি জীবিকা রক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রী। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ তুলতে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ দুরন্ত। দুর্ঘটনার পর উদ্ধার করা ৩২ জনের মরদেহ এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল ৯:১৯টায় শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ ঘটনায় ডুবে যাওয়া লঞ্চটিকে ধাক্কা দেয় লঞ্চ ময়ূর ২ এর মালিক মাস্টার সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ। অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে মুন্সিগঞ্জ ছাড়ে ছোট আকারের মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটের শ্যামবাজারের কুমিল্লার ডক এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে আসা ৫১ মিটার দীর্ঘ প্রায় ১,০০০ টন ওজনের ময়ূর ২ লঞ্চটি মর্নিং বার্ড লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে দুমড়ে মুচড়ে সেখানেই ডুবে যায় মর্নিং বার্ড। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তাদের সাথে থাকা স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকেই। উদ্ধার কাজে দ্রুত যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশ কয়েকজনের মরদেহ। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদরঘাট এলাকা। উনি একটা লঞ্চে, তারপর উনি আসতেছিল, তারপর আমি বাসা থেকে খবর পাই যে উনি ওই লঞ্চে ছিল, সেই লঞ্চ ডুবে গেছে। এরপরে তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আমার ভাই লঞ্চে ছিল, আমার লগে আমার ভাইরে বেঁচেছি না। ময়ূর ডেলো খালি আর এই লঞ্চটা পুরো ভরপুর লোক। লগে লগে যেই সাইডে জানালা ওই সাইডে লঞ্চটা উল্লে গেছে। উল্লে যাওয়ার পরে আমি পুরো ১-১৫০ হাত নিচে গেছি। আল্লাহ আমারে বাঁচাইছে ভাই। ময়ূর ২ লঞ্চটার সাথে সংঘর্ষ হয় আমাদের ছোট একটা লঞ্চ কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড। সেই লঞ্চটা যেহেতু ছোট ছিল এবং একেবারে খোলা লঞ্চ, ওটা আঘাত লাগার সাথে সাথেই ডুবে গেছে। অভিযুক্ত ঢাকা চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর ২ লঞ্চটি আটক করেছে বিআইডব্লিউটিএ। এই দুর্ঘটনার জন্য ময়ূর ২ লঞ্চের চালকের অসাবধানতা ও অদক্ষতাকেই দায়ী করলেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা আরিফুদ্দিন। লঞ্চটার চিহ্নিত করতে পারছি কোথায় আছে এবং সে অলরেডি লঞ্চটাকে আমরা রশি দিয়ে বেঁধে ফেলছি। অদক্ষ চালকের কিছু বিষয় থাকে, অসাবধানতার মধ্যে তারা চালাচ্ছিল, এটাই মূল কারণ আজকের দুর্ঘটনার, কিন্তু এটি একটি অন্যতম কারণ। এই ঘটনার তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাতে শ্যামবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, উদ্ধার অভিযান এখন কোন পর্যায়ে আছে, কি তৎপরতা চালানো হচ্ছে? 8:30টার দিকে আমি যে তথ্যটি আসলে জানাচ্ছিলাম যে লিফটিং ব্যাগগুলো নিচে পাঠানো হয়েছিল এবং ৬ নম্বর সেই হাওয়াটি আসলে প্রবেশ করার জন্য শেষ হয়ে গিয়েছিল এবং নৌবাহিনী এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আসলে ধারণা করা হচ্ছিল যে আর ঘন্টাখানেকের মধ্যে এই যে লঞ্চটি ডুবে আছে মর্নিং বার্ড, এই লঞ্চটি আসলে তুলে সম্ভব হবে। কিন্তু আমরা দেখেছি যে ৯টার আগে আমরা একটি মতো ব্যাগ, অর্থাৎ যে লিফটিং ব্যাগগুলো নিচে পাঠানো হয়েছিল, হাওয়া ভর্তি করা হয়েছিল, তার একটি ব্যাগ আসলে ফেটে গিয়েছে। তো ফেটে যাওয়ার কারণে আবার নতুন করে যে লিফটিং ব্যাগ আছে সেই লিফটিং ব্যাগ আবার নতুন করে নামানো শুরু হয়েছে। অর্থাৎ একটি লিফটিং ব্যাগ নামানো এবং সেই লিফটিং ব্যাগে হাওয়া দেওয়া, এই পুরো প্রক্রিয়াটি আসলে বেশ সময় সাপেক্ষ। এখন নতুন করে আবার তারা লিফটিং ব্যাগ নিচে নামিয়ে সেটির মধ্যে হাওয়া দিয়ে আবার তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। লিফটিং ব্যাগটি যখন ফেটে গিয়েছে তখন কিন্তু বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও সেই জায়গাটিতে আসলে চলে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল যে ঘণ্টাখানিকের মধ্যে আসলে উদ্ধার কাজ, অর্থাৎ লঞ্চটিকে উপরে উঠায় নিয়ে আসা সম্ভব হবে, কিন্তু আমরা আসলে দেখতে পেলাম যে লিফটিং ব্যাগ ফেটে যাওয়ার কারণে এখন উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে। আসলে তারা যে
তারা আসলে যে পরিকল্পনা করেছিল যে লিফটিং ব্যাগে হাওয়া প্রবেশ করানোর পরে আপনাকে আমি আগেরবার যেমনটি আসলে বলছিলাম যে উদ্ধারকারী একটি জাহাজ অর্থাৎ বিআইডব্লিউটি এর একটি ছোট জাহাজ দুরন্ত, সেই জাহাজটি এসেছে। সেই জাহাজটি দিয়ে এখানে আলোর ব্যবস্থা করা হচ্ছে এবং একই সাথে জাহাজটি যখন কিছুটা উঁচু হয়ে যাবে তারপরে সেটিকে টেনে তীরে নিয়ে উঠে নেওয়া যাওয়ার জন্য কিন্তু এই জাহাজটির ব্যবস্থা করা হয়েছিল। এবং আমরা কিন্তু আসলে এটি শুনতে পেয়েছিলাম বা আমাদেরকে নৌবাহিনীর পক্ষ থেকে আসলে জানানো হয়েছিল যে ৬ নম্বর লিফটিং ব্যাগটিতে যখন হাওয়া প্রবেশ করানো হয়েছে তখন কিন্তু একদম মাটির তলদেশে যে মর্নিং বার্ড যেটি আছে সেই মর্নিং বার্ড তলদেশ থেকে কিন্তু বেশ কিছুটা উঁচু হয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে তাদের যে উদ্ধার কাজ সেটি অনেকটা সফলতার দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে লিফটিং ব্যাগ ফেটে যাওয়ার কারণে এখন কিন্তু আবার যে উদ্ধার তৎপরতা সেই উদ্ধার তৎপরতা কিন্তু ব্যাহত হচ্ছে। তো আমাদেরকে এখন পর্যন্ত আসলে যেটি জানানো হয়েছে যে 10টা বা 11টা পর্যন্ত তাদের যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজটি চলবে এবং তারা আসলে আশা করছিল যে এই সময়ের মধ্যে এই উদ্ধার কাজটি শেষ হয়ে যাবে। কিন্তু এখন নতুন করে আবার একটি জটিলতা তৈরি হওয়ার কারণে কতক্ষণে এই উদ্ধার কাজটি শেষ হয় সেটি এখন কিন্তু স্পষ্ট করে বলতে পারছেন না এখানে যারা দায়িত্বে আছেন, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড বা নৌবাহিনী, তারা কিন্তু সেটি বলতে পারছেন না। আর ভেতরে মরদেহের যে একটি বিষয় আমরা জানাতে চাই যে মরদেহ ভেতরে আসলে আর আছে কিনা বা কতটি মরদেহ আছে সেই বিষয়টি কিন্তু এখন আর তারা নিশ্চিত হতে পারছেন না। তার কারণ হচ্ছে যে লঞ্চটি একদমই উপর হয়ে আছে, অর্থাৎ উল্টে গিয়েছে লঞ্চটি, যে কারণে ভেতরে আর ডুবুরি দলদের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আজকে সকালে যখন লঞ্চটি ডুবে যায় তারপরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস বা নৌবাহিনীর ডুবুরি দল তারা সেখান থেকে 32 জনের মরদেহ উদ্ধার করেছে এবং সেই 32 জনের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে 32 জনের স্বজনের কাছেই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এখন মিটফোর্ড হাসপাতালে আসলে আর কোনো মরদেহ নেই। যেটি আগেও যেটি জানতে চাচ্ছিলাম, কোনো স্বজন এখনো আছে কিনা অপেক্ষায়, যারা হয়তো হারিয়ে গেছে বা এখনো পর্যন্ত সন্ধান পাননি? দেখুন, আমরা বিআইডব্লিউটি এর কাছে এই বিষয়টি আসলে জানতে চেয়েছিলাম এবং বিআইডব্লিউটি এর যিনি চেয়ারম্যান তিনি আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছেন যে তাদের মিটফোর্ড হাসপাতাল যে কন্ট্রোল রুমটি আছে যেখান থেকে মরদেহ হস্তান্তর করা হচ্ছিল, সেখানে যে 32 জনের মরদেহ হস্তান্তর করার পরে আর সেখানে কেউ নিখোঁজদের খোঁজ করেনি এমনটি আসলে তিনি জানিয়েছেন। তবে আমরা এরপরেও দেখেছি যে এই যে নদী তীরে কিন্তু বেশ কয়েকজন স্বজনকে আমরা অপেক্ষা করতে দেখেছি এবং তারা বলছিলেন যে তাদের স্বজনকে তারা খুঁজে পাচ্ছেন না। এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল এবং আপনাকে একই সাথে আমি আরও বেশ কিছু তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে মরদেহগুলো 32 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সঙ্গে কিন্তু মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষ থেকে 20,000 টাকা এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু 10,000 টাকা অর্থাৎ 30,000 টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে। এর বাইরে আজকে প্রতিমন্ত্রী এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসে যে 1.5 লাখ টাকা ঘোষণা দিয়েছেন সেই 1.5 লাখ টাকা কিন্তু আসলে অনেকটা যাচাই বাছাই করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে কেউ আসলে তাৎক্ষণিকভাবে দাবি করতে পারেন তার স্বজন পরবর্তীতে যদি আবার সেই একই দাবি অন্য কেউ করে থাকে, এ কারণে যাচাই বাছাই করে কিন্তু সেই 1.5 লাখ টাকা স্বজনদেরকে দেওয়া হবে। এর বাইরে গিয়ে একটি মামলা হয়েছে যেখানে ময়ূর 2 এর মালিক, চালক এবং মাস্টার তাদেরকে আসামি করা হয়েছে। একদম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে নিহতদের 19 জনের বাড়ি মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায়। বেশ কয়েকজনের মরদেহ ইতিমধ্যে পৌঁছেছে তাদের বাড়িতে। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, আপনি মীর কাদিম এলাকায় আছেন এবং এই এলাকায় আপনি এর আগেও যেটি জানাচ্ছিলেন যে 19 জনের মরদেহ পৌঁছেছে। পুরো এলাকাটি একটা শোকাবহ অবস্থার মধ্যে নিশ্চয়ই আছে। সব মিলিয়ে এই এলাকার পরিস্থিতি কি আমাদের জানান? এখন স্বাভাবিকভাবে একটি উপজেলার যদি 32 জনের মধ্যে 19 জন মানুষ আসলে সেখানে যদি মারা যায় একটি এলাকায়, সেই এলাকায় আসলে একটি হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে। আমি এখন যেই জায়গাটিতে আছি এটি একটি মসজিদ, এখানে আসলে নামাজ হচ্ছে। নামাজের পরে আসলে এখানে 2 জনের মরদেহ এখানে রাখা আছে, তাদের আসলে জানাজা করা। আমি একটু এখানকার চিত্র দেখানোর চেষ্টা করি। এখানে যে মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে এই এলাকারই বাসিন্দা এবং এলাকায় তারা কিন্তু এখানে এসেছেন। এই যে তাদের প্রতিবেশী মারা গেছেন প্রায় প্রত্যেকটা, আমি যেই কয়েকটি আসলে জায়গা ঘুরে দেখেছি প্রায় 10
10টি বাসে নেমে গেছে। 10টি বাসে কিন্তু হয়তো 1 গলি 2 গলি বা হেঁটে গেলে হয়তো 4 মিনিট 5 মিনিটের রাস্তা। তো সব মিলিয়ে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু প্রায় 10টি বাড়ি। তো সব মিলিয়ে পুরো এলাকাটিরই কিন্তু আসলে একটি শোকাবহ অবস্থা আসলে বিরাজ করছে এবং এই এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু একটি দাবির কথা বলছেন, সেটি হচ্ছে যে তারা কিন্তু বলছেন যে এখানে যেই লঞ্চগুলো চলাচল করে সেগুলো খুব ছোট আকারে হওয়ার কারণে মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং তারা যেমনটি বলছেন যে এখান থেকে কিন্তু প্রায়ই বড় বড় যে সকল লঞ্চগুলো যায় মুন্সিগঞ্জের উপর দিয়ে যায় বা এই উপজেলার উপর দিয়ে যখন লঞ্চগুলো যায় তারা কিন্তু বড় বড় লঞ্চগুলো কিন্তু এখানে ভিড়ে না। তো যার ফলে এই মানুষগুলো কিন্তু অনেকটা বাধ্য হয়ে ছোট ছোট যে সকল লঞ্চ রয়েছে সেই সকল লঞ্চ করে তাদেরকে যেতে হয় এবং তারা কিন্তু জানে এবং প্রায় এই ধরনের ছোট বড় দুর্ঘটনার কবলে কিন্তু তারা আসলে পড়েন। তো এই বিষয়টি কিন্তু এই এলাকার মানুষজন যারা আছেন তারা কিন্তু প্রথমত তারা বলছেন যে তারা কিন্তু এটাকে হত্যাকাণ্ড আসলে বলতে চাচ্ছেন। যেভাবে তারা ফুটেজ আমরা দেখেছি যে যেই ময়ূর 2 লঞ্চটি রয়েছে সেটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে ফেলেছে ছোট যে লঞ্চটি ছিল মর্নিং বার। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আসলে যে দাবিটা সেটি হচ্ছে যে এটি সুষ্ঠু বিচার যাতে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যাতে এই রুটে আরো বড় যে লঞ্চগুলো যায় সেইগুলো অন্তত যাতে এই রুটে ভিড়ে সেটি না হলেও নারায়ণগঞ্জ থেকে যেই লঞ্চগুলো ঢাকায় যায় সেই ক্ষেত্রে সেখানে যাতে বড় লঞ্চ ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এই ধরনের যে দুর্ঘটনা সেগুলোকে হয়তো এড়ানো সম্ভব হবে। আরেকটি বিষয় হচ্ছে এইখানে যে সকল মানুষজন মারা গেছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে 10,000 টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো 20,000 টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং টাকা দেওয়া হয়েছে, অনেকেই সেটি পেয়েছে এবং তারা যেটি বলছেন যে আসলে এটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত একটি ব্যবস্থা না করা গেলে কিন্তু এই ধরনের ছোট বড় দুর্ঘটনাকে কোনোভাবেই এড়ানো যাবে না এবং খুব স্বাভাবিকভাবে 19 জন যে এলাকাটিতে মারা গেছেন এখন পর্যন্ত এবং আমি কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলছেন তাদের স্বজন সকালবেলায় এই রাস্তা দিয়ে বা এই নৌপথ দিয়ে তারা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন। এমন কয়েকজনই কিন্তু পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু তাদের স্বজনকে এখনো পাননি। তার মানে নিখোঁজের যে সংখ্যাটি নিখোঁজ হয়তো এখনো থাকতে পারেন এমনটি কিন্তু আসলে আশঙ্কা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত মৃতদেহের সংখ্যা বাড়ে কিনা কিংবা তারপরে কিন্তু এই বিষয়টিকে আরো নিশ্চিত হওয়া যাবে যে মৃতদেহের সংখ্যা যদি আরো বাড়ে বা বাড়ার যদি সম্ভাবনা থাকে, যেহেতু এখনো অনেকেই অপেক্ষা করছেন। আমার সহকর্মী আদিল যেটা বলছেন যে মিটফোর্ড হাসপাতালে তেমন কোনো লোক না থাকলেও কিন্তু আমরা দেখেছি যে সদরঘাটের কিছু জায়গা এবং এইখানে যেই ঘাটটি থেকে আসলে লঞ্চটি ছেড়ে যাওয়া হয়েছে সেই ঘাটের সামনেও কিন্তু বেশ কিছু মানুষ এখনও তারা অপেক্ষা করছেন এবং তারা এখানকার যারা জেলা প্রশাসন রয়েছে সেখান থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন যে তাদের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, তাদের যে স্বজন এখন পর্যন্ত নিখোঁজ আছেন তার কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। খালেদ রায়হান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নৌকা ডুবি নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনা দুর্ঘটনায় নয়, এটি হত্যাকাণ্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল এবং উদ্ধার কাজ পরিদর্শনের সময় একথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বিআইডব্লিউটি এর নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 1.5 লাখ টাকা দেয়া হবে। তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে 10,000 করে টাকা দেয়া হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এই তদন্ত কমিটি গঠন করলেও আমরা প্রাথমিকভাবে যতটুকু আজ করতে পেরেছি যেটা বললাম যে এটা পরিকল্পিতভাবে একটা পরিকল্পিতভাবে ঘটনা মনে হয়েছে আপাত দৃষ্টিতে। তো আমরা এটা সঠিক তদন্ত করে আমরা যারা এটার সঙ্গে দায়ী তাদের বিচার করব। নৌপথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ঘটছে লঞ্চ দুর্ঘটনা, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় আবারও দুর্ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তারা মনে করেন নৌপথের নৈরাজ্য ঠেকাতে নিয়মিত তদারকি প্রয়োজন। 65টি ল্যাবে 17,837 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত
দেশে করোনা সংক্রমণের 114তম দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,40,000। নতুন রোগী শনাক্ত হলো সর্বোচ্চ 4,014 জন। এদিন মৃত্যু হয়েছে আরও 45 জনের। এ নিয়ে মোট মৃত্যু 1,783। নতুন করে সুস্থ হয়েছেন 2,053 জন। ৬৫টি ল্যাবে ১৭,৮৩৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 22.5% মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সোমবার দুপুরের আগের 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ৯ জন। বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ ৩ জন, ৪১ থেকে ৫০ ৭ জন, ৫১ থেকে ৬০ ১১ জন, ৬১ থেকে ৭০ ১৪ জন, ৭১ থেকে ৮০ ৬ জন, ৮১ থেকে ৯০ ১ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন। এ সময় জানানো হয়, গর্ভের সন্তানের করোনায় আক্রান্ত হওয়ার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তারপরও অন্তঃসত্ত্বা নারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটি সংক্রমিত হতে পারে, তাই নবজাতকের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা আক্রান্ত মা ও নবজাতক একই কক্ষে থাকতে পারবেন। প্রতিবার নবজাতককে স্পর্শ করার পূর্বে এবং পরে মা সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন অথবা সুবিধা থাকলে স্যানিটাইজার ব্যবহার করবেন। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনায় আক্রান্তদের জন্য আইসিইউ সহ বেড খালি রয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এখানে অনেক শয্যা এখনো খালি আছে এবং এখানে আইসিইউ ব্যবস্থাও আছে। সারা দেশে জেনারেল বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪,৮৮১ জন। সারা দেশে আইসিইউ ভর্তিকৃত রোগীর সংখ্যা ২১৩ জন। সারা দেশে ২৪ ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭১৯ জন এবং ২৪ ঘন্টা ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সারা দেশে ৬৪৬ জন। করোনা সন্দেহে নতুন ১,০২৮ জন সহ দেশে মোট আইসোলেশনে আছেন ১৪,৯৪২ জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালে এখন থেকে আর বিনামূল্যে করোনা পরীক্ষা হবে না। বুথ ও হাসপাতালে সর্বনিম্ন ফি নির্ধারণ হয়েছে ২০০ টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা ফি ৫০০ টাকা। হাসপাতালগুলোতে প্রজ্ঞাপন পৌঁছানোর পর এটি কার্যকর হবে। করোনা পরীক্ষায় শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্ত, বলছে স্বাস্থ্য বিভাগ। দেশে করোনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি, প্রথম রোগী শনাক্ত ৮ মার্চ। শুরুতে শুধু আইইডিসিআরে পরীক্ষা হলেও এখন ৬৮ ল্যাবে চলছে নমুনা পরীক্ষা। দেশে প্রতিদিন ১৭ থেকে ১৮ হাজার নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭,৩২,০০০ নমুনা। এক একটি পরীক্ষায় খরচ ২,৭০০ টাকা। একটি কিটের দাম ২,৩০০ আর বাকি টাকা আনুষঙ্গিক ব্যয়। সব মিলিয়ে করোনা পরীক্ষা বাবদ এ পর্যন্ত সরকারের ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। করোনা সংক্রমণের ১১৪তম দিনে এসে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ইউজার ফি ঠিক করে দিল সরকার। বুথ ও হাসপাতালে পরীক্ষা ফি ২০০ টাকা আর বাড়ি থেকে নমুনা নিয়ে পরীক্ষা ফি ৫০০ টাকা। এখানে কিন্তু অনেক টেস্টের অনেক খরচ আছে, সে খরচটাও দেখতে হবে এবং অপ্রয়োজনীয় অনেকে টেস্ট করছে যার প্রয়োজন নেই। নামমাত্র মূল্যে কিন্তু একটা নির্ধারণ করা আছে, যেহেতু সরকারি হাসপাতালে গেলেও টিকিটটা কাটলে নামমাত্র মূল্যে আমাদের ইউজার ফি আছে সেটা দিতে হয় এবং সেটা সবার ভালোর জন্যই, যাতে যারা সত্যিকার ভুক্তভোগী যারা আসলে যে দরকার টেস্ট করা তাদেরকে যাতে এই টেস্টটা আওতায় আনতে হবে সেই কারণে উদ্যোগটা নেওয়া। তবে মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়, পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। চিঠির প্রজ্ঞাপনটার মধ্যে কিন্তু লাস্টের সেন্টেন্সে লেখা আছে অবিলম্বে কার্যকর, এর মানে আজকেও কার্যকর হতে পারে। যখন প্রজ্ঞাপন হাতে গিয়ে পৌঁছবে, হস্তগত হবে, তখন থেকে কার্যকর। করোনা টেস্ট বাবদ আদায় করা অর্থ জমা হবে সরকারি কোষাগারে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। স্বাগত খালিদ মাহমুদ চৌধুরী। আমরা দেখছি যে একটা লম্বা সময় বড় ধরনের নৌ দুর্ঘটনা, বিশেষ করে যাত্রীবাহী লঞ্চে আমরা দেখছি খুব কমই হচ্ছে। গত ৩ বছরই এত বড় দুর্ঘটনা আর দেখিনি। কি কি পদক্ষেপ মনে করেন এখনো বাকি আছে যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছে? আমরা তো সব ধরনের পদক্ষেপ নিচ্ছি,
এবং আমরা আরো বেশি উন্নত পদক্ষেপ নেওয়ার জন্য ভেসেল ট্রাফিক সিস্টেম আমরা চালু করার জন্য পদক্ষেপ নিয়েছি এবং আমরা ফিটনেসের দিকে আমরা জোর দিয়েছি। কিন্তু আজকের ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি দেখেছেন ভিডিও ফুটেজে যে কিভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে। হ্যাঁ, মানে কিছুটা ইচ্ছাকৃত পরিকল্পিত যেভাবেই বলেন না কেন, এটা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। যেহেতু আমরা যে ফুটেজটা দেখে যেটা মনে হয়েছে এটা স্বাভাবিক দুর্ঘটনা নয়, কারণ আমাদের আবহাওয়া বলেন, আমাদের চ্যানেল বলেন, সবকিছুই স্বাভাবিক ছিল। এটি একদম সম্পূর্ণভাবে ব্যতিক্রমে দুঃখজনক, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। 2014 সালের পিনাক লঞ্চ ডুবির পরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি, এটাই কিন্তু প্রথম ঘটলো। এবং এমন এক সময় ঘটলো যখন আমরা সব ধরনের এই করোনাকালীন সময় সব ধরনের প্রস্তুতিটা নিয়ে রেখেছি। খুবই দুর্ভাগ্যজনক যে একটু অসতর্কতা, অসচেতনতা এবং মানে আমি যেটা বলছি যে মানে ইচ্ছাকৃত এই ধরনের ঘটনা হয়েছে কিনা তদন্তই বেরিয়ে আসবে। তবে এই ঘটনার ফুটেজ, ভিডিও, সিসিটিভির ফুটেজ দেখার পরে অনেকেই এটা সন্দেহ করছে। আমার কাছে সেই ধরনের সন্দেহ তৈরি হয়েছে। অবশ্যই সেটি আমরা তদন্তে দেখতে পাবো নিশ্চয়ই যে সত্যিকার অর্থে, কারণ একটা লঞ্চ আর একটা লঞ্চকে ধাক্কা দিয়েছে, সেটি দেখা গিয়েছে। আপনার মতো অনেকেই এটি বলছে। একটা বিষয় একটু জানতে চাই যে এই যে উদ্ধার তৎপরতা এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, আমরা দেখেছি যে বড় একটা উদ্ধারকারী জাহাজ সেটি আসতে পারেনি, ফলে বিকল্প পথে আপনাদের যেতে হয়েছে। ঢাকার সবচেয়ে বড় নৌবন্দর হিসেবে এইখানে কোনো উদ্ধার তৎপরতা বা উদ্ধারের জাহাজ রাখার প্রয়োজন আছে কিনা? এই চ্যানেলটা কিন্তু খুবই নিরাপদ একটা চ্যানেল। হ্যাঁ, এই জায়গাটায় এই ধরনের ঘটনা, এত বড় ধরনের ঘটনা ঘটার কথা না। তো পট্টয় যেই আমাদের উদ্ধারকারী জাহাজ যেটা আসতে পারেনি, কারণ যেই পোস্তগোলা যে ব্রিজটা, বুড়িগঙ্গা ব্রিজটা যেটা আছে, সেটার হাইটটা অনেক নিচু, সেই কারণে আসতে পারেনি। যখন আসলে যখন এই জাহাজটি করা হয় তখন এই ধরনের কোনো নীতিমালা ছিল না। 2011 সালের বর্তমান সরকারই এই পদক্ষেপটি নিয়েছে যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ যে BIWTA, তাদের অনুমতি সাপেক্ষে কিন্তু এখন এই নদীগুলোতে ব্রিজের হাইট নির্ধারণ করে দেওয়া হয়। সেটা কিন্তু আগেই করা হয়েছিল, কাজে সেটা হাইটটা ওইভাবে করা হয়নি। সেই কারণেই এখন যেহেতু নদীর প্রবাহ অনেক বেশি পানি, সেই কারণে সেটা আসতে পারেনি। কিন্তু তার পত্তয়ের যে অন্যান্য যে উদ্ধার সামগ্রী আছে সবই এখানে ব্যবহার হচ্ছে, শুধু তার যে ক্রেন সেটাই ব্যবহার আমরা করতে পারছি না, যেহেতু আমরা পুরো জাহাজটাকে এখানে আমরা আনতে পারিনি। তবে আমাদের যে নৌবাহিনী এবং নৌ পুলিশ, আমাদের BIWTA এবং ফায়ার সার্ভিসে যারা উদ্ধারকারী যারা আছে, তারা আমাকে আশ্বস্ত করেছে যে তাদের যে প্রথাগত যে পদ্ধতি আছে সেটার মধ্য দিয়ে তারা এটা উদ্ধার করবে এবং ইতিমধ্যেই সেই উদ্ধার কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমরা দেখেছি বিশেষ করে ঢাকার সদরঘাট নৌবন্দরটিতে ছোট ছোট কিছু দুর্ঘটনা সবসময় ঘটে এবং এটার একটা কারণ দেখা যায় যে বড় এবং ছোট নৌযান একই সময়ে চলছে। এটার মধ্যে একটা শৃঙ্খলা আনা যায় কিভাবে? এক ধরনের বিশৃঙ্খলা কিন্তু এটা বহুদিন যাবতীয় আমরা এই নদী বন্দরটিতে দেখছি। না, আমাদের সব থেকে যেটা সমস্যা হচ্ছে আমাদের ডিঙ্গি নৌকা, যে ডিঙ্গি নৌকাটা আমাদের মানে ঢাকা থেকে জিঞ্জিরা বা কেরানীগঞ্জে পারাপারের ক্ষেত্রে ডিঙ্গি নৌকাটা সবাই কমফোর্ট ফিল করেন। গত বছর যখন একটি দুর্ঘটনা ঘটলো, ডিঙ্গি নৌকায় করে যখন লঞ্চে ওঠার ক্ষেত্রে একটা পরিবারে কয়েকজন মারা গেল, তখন কিন্তু আমরা ডিঙ্গি নৌকাটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু সেই সময় আমাদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, কেরানীগঞ্জের স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ, তিনি সহ আমরা গিয়েছিলাম, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আমরা ইতিমধ্যেই পল্টন বসিয়েছি এবং সেটা রাস্তা কাজ সমাপ্ত হয়ে গেলেই আমরা কিন্তু এই ডিঙ্গি নৌকাগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে আমরা সমর্থ হব
তাহলে কিন্তু এই যে সার্বক্ষণিক যে একটা ডিঙ্গি নৌকা পারাপারের যে বিশৃঙ্খলা সেটা কিন্তু রোধ হয়ে যাবে। পাশাপাশি আপনি জানেন যে আমাদের ইয়ার্ড গুলো আছে যেগুলোতে সার্ভিসিং করতে হয় আমাদের জাহাজগুলোকে। এই ইয়ার্ড গুলো এখান থেকে স্থানান্তর করার জন্য ইতিমধ্যে মালিকদের সঙ্গে আমরা বসেছি, মালিকদের সঙ্গে কথা হয়েছে, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এগুলা স্থানান্তর হবে এবং কিভাবে এটা আমরা স্থানান্তর করতে পারি। কারণ তারা এখানে অনেক টাকা এখানে বিনিয়োগ করেছেন, তারা বলেছেন আমাদের অনেক টাকা বিনিয়োগ করেছে, এই মুহূর্তে এরকম একটি শক্ত পদক্ষেপ। আমরা তাদেরকে বলেছি আপনার সীমিত পরিবেশে ছোট্টভাবে এটাকে মতামত দিয়ে আমাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা কিভাবে সরকার তাদেরকে সহায়তা করতে পারে এবং কিভাবে তারা অন্য জায়গায় স্থানান্তর হতে পারে সেই ব্যাপারে একটা প্রস্তাবনা দিয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই তারা প্রস্তাবনা দিলে আমরা ধীরে ধীরে এই ইয়ার্ড গুলোকে ওই স্থানান্তর করা শুরু করব। পাশাপাশি আপনি জানেন যে ঢাকার চারপাশে আমরা অনেক বড় একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জেটি নির্মাণ করছি যেখানে কার্গো জাহাজগুলো পরিকল্পিতভাবে বার্থিং করতে পারবে, পণ্য উঠানামা করতে। এখন বিচ্ছিন্নভাবে হয় যেটা অনেকটাই নিরাপদ নয়, এইগুলো ব্যবস্থা করছি এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমাদের যেটা আমাদের এই সদরঘাট, আপনি যদি আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে যদি দেখেন সদরঘাট যেখানে ছিল 10 বছর পরে আজকে সদরঘাট কিন্তু অনেক বেশি আধুনিকায়ন করা হয়েছে এবং আরো বেশি আধুনিকায়ন করার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটি বড় ধরনের মানে এখানে কর্মসূচি আছে ঢাকা, বরিশাল এবং চাঁদপুর এবং খালিদ মাহমুদ চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নৌপথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ঘটছে লঞ্চ দুর্ঘটনা, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় আবারও দুর্ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তারা মনে করেন নৌপথের নৈরাজ্য ঠেকাতে নিয়মিত তদারকি প্রয়োজন। নৌপথকে যাতায়াতে সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ মনে করা হলেও প্রায় ঘটছে লঞ্চ দুর্ঘটনা। শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনা নতুন করে ভাবাচ্ছে বিশ্লেষকদের। দিনের বেলায় পরিষ্কার আবহাওয়ায় শুধু চালকের অদক্ষতা ও উদাসীনতা এত মানুষের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের তদারকির অভাবকে দায়ী করছেন তারা। নৌযানগুলোর একটা বয়স আছে, সেই বয়স উত্তীর্ণ হয়েছে কিনা, নৌযানগুলো নির্মাণের সময় আপনার সঠিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল কিনা, নৌযানের ডিজাইনে কোনো ত্রুটি আছে কিনা, এবং পরিশেষে যেটা চলে আসে যে নৌযান চালানোর যে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদের সার্টিফিকেট ঠিকমতো আছে কিনা, তাদের দক্ষতা ঠিকমতো আছে কিনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2010 থেকে 2017 পর্যন্ত দেশের নৌপথে 149টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 700 জন। এর মধ্যে 2014 সালে মাওয়ার কাছে পদ্মায় পিনাক 6 লঞ্চ ডুবিতে শতাধিক যাত্রীর প্রাণহানির ঘটনাই সবচেয়ে বড়। এছাড়া 2003 সালে চাঁদপুরে এমভি নাসরিন এক দুর্ঘটনায় মারা যান 600-রও বেশি মানুষ। নৌযান বিশেষজ্ঞরা বলছেন দেশে একটি লঞ্চ দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন হলেও কমিটির সিদ্ধান্ত আলোর মুখ না দেখার কারণেই থামছে না নৌপথের অনিয়ম। আমাদেরকে প্রিভিয়াস যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে নিয়ে কাজ করার জন্য আলাদা কমিটি করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং তারা সারা বছরই কাজ করবে এবং কোনো একটা দুর্ঘটনার জন্য ওয়েট করবে না, এবং সেই কমিটি তারা রেকমেন্ড করবে যে আমাদের আসলে প্রিভিয়াস এই ধরনের ত্রুটিগুলো ছিল, এবং তারা প্রায়োরিটাইজ করে বলবে যে ঠিক আছে আমি আগামী 1 বছর বা 5 বছরের মধ্যে এই ত্রুটিগুলো আমাদের নৌযানগুলো মুক্ত থাকতে চাই। নৌযানের নিয়মিত ফিটনেস পর্যবেক্ষণের অভাব ও অতিরিক্ত যাত্রী বহন নৌ দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নৌযানে পর্যাপ্ত জীবন রক্ষাকারী বয়া ও লাইফ জ্যাকেট নিশ্চিত করতে হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই অর্থবিল 2020 পাশ হলো জাতীয় সংসদে। এর আগে বাজেটের ওপর সমাপনী আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অর্থনীতি পুনরুদ্ধার ও জীবন জীবিকা রক্ষায় গুরুত্ব দিয়ে বাজেট দেয়া হয়েছে। করোনা মোকাবেলায় শিগগিরই নিয়োগ দেওয়া হচ্ছে 4000 নার্স। এদিকে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলে সমাপনী বক্তব্যে দাবি করেন অর্থমন্ত্রী। 11 জুন 2020-21 অর্থবছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। 16 জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাজেটের উপর সমাপনী আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনা মোকাবিলায় অগ্রাধিকার দিতে বাজেটে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপও তুলে ধরেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আমরা অত্যন্ত
অল্প সময়ে 2000 ডাক্তার, 6000 নার্স নিয়োগ দিয়েছি, আরও 2000 ডাক্তার পদ সৃষ্টি করা হয়েছে এবং নার্স তো আমরা আরও 4000 নেব, সে নির্দেশটাও আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতিমধ্যে দিয়েছি, যাদের শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, করোনার কারণে উৎপাদন ব্যাহত হলেও অর্থনৈতিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। একটা সময় স্থবির অবস্থার উত্তরণ হবে। জীবন ও জীবিকা রক্ষায় বাজেটে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে না, এই অবস্থা থাকবে, এর থেকে উত্তরণ ঘটবে, কিন্তু আজকে যদি হঠাৎ উত্তরণ ঘটে তাহলে আগামীতে আমরা কি করব? তা আমরা সেটা চিন্তা করেই এই পদক্ষেপটা আমরা নিয়েছি। যদি না করতে পারি, যদি কোভিড শেষ না হয়, হয়তো আমরা পারবো না বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার বলে আমরা মনে করি, আর সেই জন্যই আমরা উচ্চাভিলাষী বাজেটই দিয়েছি। অর্থমন্ত্রী জানান, বড় অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হলেও এই বাজেট বাস্তবায়ন সম্ভব। এজন্য সবাই এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিগত 5 বছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। একটি মাত্র কাজ, সেটি হচ্ছে আমাদের অটোমেশন। আমরা গত বছর শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, এবং আমরা এই বছর এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং এটা করে আমরা প্রমাণ করব এত বড় অঙ্কের বাজেটও বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। বাজেটের সমাপনী আলোচনায় বেশ কয়েকজন সংসদ সদস্য অর্থ বিলে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিলেও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। পরে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হয় অর্থ বিল 2020, আর 2020-21 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাশ হচ্ছে মঙ্গলবার, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবল মাঠে ফেরানোর ব্যস্ততায় বাফুফে। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে জোর দিচ্ছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি জানিয়েছেন, ফুটবল ফেরা নির্ভর করছে পরিস্থিতি ও সরকারের সবুজ সংকেতের ওপর। আর পরিত্যক্ত লিগের চুক্তি থেকে অর্থ প্রাপ্তির বিষয়ে বাফুফের কাছে অনুরোধ জানিয়েছে ফুটবলাররা। কোচের ভূমিকায় কাজী সালাউদ্দিন কোন কোন বিষয় গুরুত্ব পেল ড্রয়িং বোর্ডের পরিকল্পনায়? মামুনুল রানারা কি শিখলেন বাফুফে বসের ক্লাসে? জাতীয় দলের 18 ফুটবলারের সঙ্গে কথা বলেছেন। সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে ফিটনেস ধরে রাখাই দিয়েছেন পরামর্শ। বিশ্বকাপ বাছাইয়ে বাকি 4 ম্যাচের 3টি ঘরের মাঠে। প্রথম পরীক্ষা 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। হাতে 3 মাস সময়। এর মধ্যে দলকে প্রস্তুত করার চ্যালেঞ্জ বাফুফের। আগস্টের প্রথম সপ্তাহে আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা রয়েছে। ফিফা আমাদেরকে ওয়ার্ল্ড কাপের ডেট দিয়ে দিয়েছে 8 তারিখ অক্টোবর এবং 13 অক্টোবর। তো এইটার একটা প্রিপারেশন নিতে হবে। ওদের সাথে আলাপ করলাম, এরপরে গভর্নমেন্টের সাথে আলাপ করবো, আর প্লেয়ারদের মতামত কি এটা জানতে, এটি আলাপ। আগামী মৌসুম শুরুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত পৌঁছানোর তাগিদ ফুটবলারদের। পরিত্যক্ত লিগে চুক্তির অবশিষ্ট অর্থ প্রাপ্তির বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়ার অনুরোধ তাদের। 4 মাস ধরে বন্ধ সবকিছু, আমরা জানি 2-3 মাসের মধ্যে যদি স্টার্ট হয় তাহলে কমপক্ষে আমাদের সব ফুটবল প্লেয়ার আবার সচল হয়ে আসবে, কারণ সবারই আর্থিক দিকটাই কিন্তু ফুটবল খেলে, আমরা কিন্তু অন্য কিছু করি না আমাদেরকে। যদি সব ফুটবলারদের চিন্তা করেন কেউ ফুটবল ছাড়া অন্য কিছু করেন না। অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ, তো তাদের পরিবার চালানো আসলে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। তো সেই সমস্ত বিষয়গুলো আসলে প্রেসিডেন্টকে আসলে আমাদের অবগত করার একটা ছিল, তো সেইগুলো আসলে ওনাকে বলেছি। বাফুফে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মাঠে খেলা ফেরানোর সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের উপর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান আটকের মামলায় খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যাব। অভিযুক্তদের মধ্যে 4 জন পলাতক, 1 জন জামিনে ও 5 জন কারাগারে রয়েছেন। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি। 2015 সালের 7 জুন চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আদালতের নির্দেশে কন্টেইনারে থাকা 107টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা পরীক্ষায় ধরা পড়ে তরল কোকেনের অস্তিত্ব। এ ঘটনায় একই বছর 27 জুন বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও অঙ্গ প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক
গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে মামলা করে পুলিশ। দেশের প্রধান নদ নদীর পানি 11টি পয়েন্টে বিপদসীমার উপরে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এই অবস্থা আরও 3 দিন থাকতে পারে। বিভিন্ন জেলায় লোকালয়ে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। তিস্তার ভাঙনে কুড়িগ্রামের উলিপুরের নাগরাকুড়াটি বাঁধের ব্লক পিচিং সহ 50 মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ 15টি স্থানে ভাঙন শুরু হয়েছে। বন্যায় তলিয়ে গেছে প্রায় 3600 হেক্টর জমির ফসল। আমার ঘরের মালমাত্রা চৌকি জায়গায় তুলছি, সবকিছু ডুবি গেছে, আর কিছু নাই, থাকা যায় না, রাস্তাঘাট তো নাই। আমি বউ বাচ্চা নিয়ে আমরা রাস্তা যেতেছি। রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব নিচপাড়া গ্রামে একটি ব্রিজ ভেঙে নতুন করে প্লাবিত 5টি গ্রাম। নুনখাতে কিছু অংশ ভেঙে গেছে, ওখানে আগে থেকে কাজ শুরু হয়েছে, আজকে থেকে আরো বেশি লোক লাগায় আমরা কাজগুলো এক্সটেন্ড করতেছি। লালমনিরহাটের 4 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। গবাদি পশু সহ রাস্তায় আশ্রয় নিয়েছে অনেকে, ডুবে গেছে কয়েকটি মাছের ঘের। 50 টাকার মধ্যে মাছ ছাই দিছি, ঘিরার পরেও মাছ বন্যাতে চলে গেছে। নীলফামারীর চরাঞ্চলে পানিবন্দী প্রায় 10,000 মানুষ। আশ্রয় কেন্দ্রে থাকা 69 পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করছে প্রশাসন। গাইবান্ধার 4 উপজেলায় ক্ষতিগ্রস্ত অন্তত 20,000 মানুষ। তাদের মধ্যে গৃহহীন প্রায় 3,000 মানুষ আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বাঁধ সহ উঁচু স্থানে। প্রায় 3,500 হেক্টর জমি আমাদের নিমজ্জিত, এগুলো বলতে গেলে প্রায় পুরোটাই নষ্ট হয়ে যাবে। জামালপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে 200-র বেশি গ্রামের রাস্তাঘাট ও কয়েকশো একর জমির ফসল। বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পাড়া ফসল যদি আমরা চলি, কিন্তু আমরা তো পাড়া ফসল কাটতে গেলাম না, এখন আমার থাওয়া অসুবিধা, গরু বাছুর নেওয়া থাহা খাওয়া খুব অসুবিধা। যমুনা নদীর পানি বাড়ায় বগুড়া ও টাঙ্গাইলে প্লাবিত নতুন নতুন চরাঞ্চল। সিরাজগঞ্জের স্লুইস গেট ভেঙে হুমকির মুখে কাটাখালী ব্রিজ। ফরিদপুরে আবারও বাড়ছে পদ্মার পানি। জেলার 5 উপজেলার নদী পাড়ে শুরু হয়েছে ভাঙন। এদিকে সুরমা নদীর প্রবাহ কমায় সুনামগঞ্জ শহরের আবাসিক এলাকার পানি নামতে শুরু করেছে। জামালগঞ্জে সড়কের 100 মিটার অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া অতিবৃষ্টিতে সিলেট সদর, কানাইঘাট, গোয়াইনঘাট এবং কোম্পানীগঞ্জ উপজেলায় পানিবন্দী কয়েক গ্রামের মানুষ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।